সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় মূত্র বা ইউরিন। তবে আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে মূত্রের সংজ্ঞাটা লিখে ফেলছি, এবং আমরা যদি এই মূত্রের সংজ্ঞাটার দিকে একবার তাকাই তাহলে আমাদের সংজ্ঞাও যেমন হবে, মূত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোও হয়ে যাবে। তাহলে দেখি আমরা মূত্রের সংজ্ঞাটাই কি বলছে, একটু ব্যাখ্যার দিকে যাই। নেফ্রনের রেনাল টিউবুলসে গ্লোমেরুলার ফিল্ট্রেটের নির্বাচিত পুনঃশোষণের পর যে ক্ষরবর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত ও অম্লধর্মী তরল রেচন বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকেই মূত্র বলা হয়ে থাকে। তাহলে আমরা মূত্রের সংজ্ঞাটা স্বাভাবিকভাবে পড়ে ফেললাম, এবং যদি আমরা ব্যাখ্যার দিকে একটু তাকাই তাহলে তোমরা আগেই জেনে ফেলছো যে হচ্ছে নেফ্রনের রেনাল টিউবিউলের গ্লোমেরুলার ফিল্ট্রেট, অর্থাৎ নেফ্রনের যে গ্লোমেরুলাস রয়েছিল এই গ্লোমেরুলাস থেকে যে পদার্থগুলো বোমেন্স ক্যাপসুল স্পেসে জমা হয়েছিল তাকে বললাম আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে ফেলছিলাম। ওই ফিল্ট্রেট থেকে যে এই ফিল্ট্রেটগুলো নেফ্রনের রেনাল টিউবিউলের চারপাশে যে ক্যাপিলারি জালক ছিল এই জালক দ্বারা পুনঃশোষিত হওয়ার পর যে পদার্থটি ছিল, যা আমরা ওখানেই বলে ফেলছিলাম যে সংগ্রাহক নালিকার মাধ্যমে মূত্রথলিতে গিয়ে জমা হয়। আর এখানে বলা হচ্ছে যে ক্ষরবর্ণ বা হালকা হলুদ বর্ণের মূত্রের মূলত ইউরোক্রোম নামক এক ধরনের উপাদান রয়েছে, তার কারণে এটি ক্ষরবর্ণের বা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। তারপরে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আবার বলা হচ্ছে যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এই পদার্থে এক ধরনের পদার্থ রয়েছে, অর্থাৎ ইউরিনোড নামক এক ধরনের গন্ধযুক্ত পদার্থ থাকার কারণে যে মূত্র তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। ও অম্লধর্মী তরল, অম্লধর্মী মানে যে অ্যাসিডীয় তরল বা অ্যাসিডধর্মী তরল। রেচন বর্জ্য, আমরা আগেই বলছিলাম যে এই অধ্যায়টির নামই হচ্ছে রেচন, এবং রেচন বর্জ্য ও মূত্রথলিতে যা কি কোথায় যাবে, যে মূত্রথলিতে জমা হয় তাকেই বলা হচ্ছে মূত্র। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন গড়ে প্রায় 1.5 লিটার বা 1.5 লিটার মূত্র উৎপন্ন করে থাকে বা ত্যাগ করে থাকে। তবে কিছু ক্ষেত্রে বা কিছু খাবারের কারণে এর পরিমাণের তারতম্য ঘটে থাকে। যেমন খাদ্যে যদি তরল পদার্থের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে মূত্র উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। আবার যে খাদ্যটি যদি লবণাক্ত হয়ে থাকে তাহলে মূত্র উৎপাদন বৃদ্ধি পেয়ে যায়। অপরপক্ষে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে আমরা যদি বেশি পরিমাণ শরীরটা আমাদের ঘেমে যায়, বিশেষ করে আমরা গরমের সময় বেশি বেশি ঘামি, যদি শরীরটা বেশি করে ঘেমে যায় তাহলে মূত্র উৎপাদন কম হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যে বহুমূত্র বা ডায়াবেটিস রোগটির কথা জানি, এই বহুমূত্র বা ডায়াবেটিস যাদের রয়েছে তাদের, এবং যে বৃক্কীয় বিভিন্ন প্রদাহের কারণে মূত্রের প্রবাহ কি হতে পারে, যে হচ্ছে মাত্রা ও হার উভয় প্রভাবিত হতে পারে। আবার কিছু পরিমাণ খাদ্য রয়েছে, বা খাদ্য না বলে আমরা বলতে পারি যে কিছু পরিমাণ দ্রব্য রয়েছে যা খেলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। এই সকল খাদ্য উপাদানকে আমরা বলে থাকব
ডাইউরেটিক্স দ্রব্য এবং এই খাদ্যগুলোর মধ্যে হচ্ছে পানি, লবণাক্ত পানি, চা, কফি। তাহলে এই উপাদানগুলোকে বা দ্রব্যগুলোকে আমরা কি বলে থাকবো? আমরা বলে থাকবো ডাইউরেটিক্স। এখন আমরা হচ্ছে মূত্রের একটু বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব। তবে বৈশিষ্ট্য আমি বর্ণনা করব, বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে আমরা কতগুলো শিরোনামের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব। তাহলে আমি একটু শিরোনামগুলো বোর্ডে লেখার চেষ্টা করছি। আমরা শিরোনামগুলো লিখে ফেলছি মূত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। আমরা আসলে মনে রাখার জন্য আমরা বৈশিষ্ট্য বলে থাকতেছি, যদিও আমরা সংজ্ঞার ইলাবোরেশন পড়েছি বা ব্যাখ্যা পড়েছি, তাহলে ওই সংজ্ঞাটার কথাই যদি আমরা এই মনে করার চেষ্টা করি তাহলে আমাদের বৈশিষ্ট্যটিও হয়ে যাবে। আমরা প্রথমেই বলে ফেলছিলাম যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ 1.5 লিটার মূত্র ত্যাগ করে। তবে এক্ষেত্রে পরিমাপটা আমরা এইরকম করে বলবো যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন মূত্র তৈরি করে 0.5 লিটার থেকে 2.5 লিটার। তবে ত্যাগ করে কত? আমরা বললাম যে সুস্থ স্বাভাবিক মানুষ গড়ে প্রতিদিন 1.5 লিটার মূত্র ত্যাগ করে। কিন্তু উৎপন্নর কথা কত বললাম আমরা? যে বললাম যে 0.5 লিটার থেকে 2.5 লিটার মূত্র তৈরি করে থাকে। তাহলে আমরা 2 নম্বরের দিকে যদি আমরা তাকাই তাহলে বর্ণের কথা বলেছিলাম ওখানে, যে মূত্রের বর্ণটা কি? ক্ষর বর্ণের বা হালকা হলুদ বর্ণের। আমরা একটি পদার্থের কথাও বলেছিলাম, বলতো কি পদার্থ? ভেরি গুড, ইউরোক্রোম নামক উপাদানের কারণে মূত্র কি বর্ণ হয়? ক্ষর বর্ণের বা হালকা হলুদ বর্ণের। এইবার আমাদের চলে আসছে কি? গন্ধের জন্য দায়ী। তাহলে আমরা তখনও বলে ফেলছিলাম অবশ্য, গন্ধে কিসের কারণে হয়ে থাকে বলতো? কি ধরনের গন্ধ? হ্যাঁ, ঝাঁঝালো গন্ধ। তবে কি কি উপাদানের কারণে? ইউরিনোড নামক একটি উপাদানের কারণে মূত্রের গন্ধ ঝাঁঝালো হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি রাসায়নিক ধর্মের ক্ষেত্রে বলে থাকি তাহলে রাসায়নিক ধর্ম আমরা কিন্তু ওখানে বলেই ফেলছিলাম যে হচ্ছে এক্ষেত্রে রাসায়নিক ধর্ম যদি আমরা দিকে তাকাই তাহলে বলতে পারি যে মূত্র সামান্য অম্লীয়। কি ধরনের? সামান্য অম্লীয় ধরনের বা অ্যাসিডীয়। পিএইচ মানের দিকে যদি আমরা বলতে চাই তাহলে মূত্রের পিএইচ মান হচ্ছে 5 থেকে 6.5 হচ্ছে মূত্রের পিএইচ। তাহলে মূত্রের পিএইচ হচ্ছে 5 থেকে 6.5 মানের হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্বের কথা যদি আমরা বলি তাহলে স্বাভাবিক আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মূত্রের ক্ষেত্রে 1.008 থেকে 1.030। তাহলে আপেক্ষিক গুরুত্ব আমরা বলে ফেলছি, অর্থাৎ মূত্রের বৈশিষ্ট্য বলে ফেলছি। এখন মূত্রের উপাদান পড়তে যাব। আমি অবশ্য বোর্ডে লিখে ফেলছি মূত্রের উপাদানগুলো, তবে হচ্ছে তোমাদের বলে ফেলি যে মূত্রের রাসায়নিক উপাদানগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটি হচ্ছে পানি, আর পানির পরিমাণটি হচ্ছে 95%। তবে কেউ কেউ বলে ফেলছে যে 95 থেকে 97%। তবে যে এর মধ্যে আবার কঠিন পদার্থ রয়েছে 5%। তবে কেউ কেউ বলছে যে 3 থেকে 5% কঠিন পদার্থ থেকে আর বাদবাকি যে রাসায়নিক পদার্থের মধ্যেই যে এই রাসায়নিক পদার্থগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব এবং আমি বোর্ডে দেখানোর চেষ্টা করেছি। একটি হচ্ছে জৈব পদার্থ আর অপরটি হচ্ছে কি? অজৈব পদার্থ। জৈব পদার্থের একটি সারি আমি লিখে ফেলছি এবং তার শতকরা পরিমাণও লিখে ফেলছি। অজৈব পদার্থের একটি সারি লিখে ফেলছি এবং আমরা কি তার শতকরা পরিমাণও আমি লিখে ফেলার চেষ্টা করেছি। যদি আমরা বোর্ডের দিকে একটু তাকাতে চাই এই উপাদানগুলো আমরা ইজিতে বলতে পারবো। আর উপাদানগুলো এভাবেই সাজানো হয়েছে যে পর্যায়ক্রমিক যেটা বেশি পরিমাণ সেটাই উপরে লেখার চেষ্টা করা হয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে ছোট উপাদানগুলো লেখার চেষ্টা করা হয়েছে। তবে কোথাও একটু ব্যতিক্রম হতে পারে। এই প্রেক্ষাপটে আমরা ইউরিয়ার জৈব পদার্থের মধ্যে যদি আমরা তাকাই, ইউরিয়ার পরিমাণ কত %? 2%।
ইউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 0.05%, হিপিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 0.05%, ক্রিয়েটিনিনের পরিমাণ হচ্ছে 0.07%, কিটোন বডিজের পরিমাণ হচ্ছে 0.02%, ক্রিয়েটিনের পরিমাণ হচ্ছে 0.01%। মনে রাখতে হবে ক্রিয়েটিনিন হচ্ছে 0.07% আর ক্রিয়েটিন 0.1%। জৈব উপাদানগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি দেখি অজৈব উপাদানের দিকে, তাহলে আমরা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি যে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 0.35%, পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 0.15%, আর ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 0.03%, অ্যামোনিয়ামের পরিমাণ হচ্ছে 0.04%, আর ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 0.01%, ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 0.60%, আর সালফেটের পরিমাণ হচ্ছে 0.18%, ফসফেটের পরিমাণ হচ্ছে 0.27%। এছাড়াও মূত্রে আয়োডিন, সীসা এবং অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ থেকে থাকে।